হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজ আবারও একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। এই প্র্যাকটিস সেটে কিছু বাছাই করা প্রশ্ন রয়েছে যেগুলি সমস্ত এক্সামের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ। শুরু করছি আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন। অয়েল অফ ভিট্রিয়ল হলো, অর্থাৎ অয়েল অফ ভিট্রিয়ল বলা হয় কোন অ্যাসিডকে? অপশন বলছে HNO3 বা নাইট্রিক অ্যাসিড, নাকি HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাকি H2SO4 বা সালফিউরিক অ্যাসিড, নাকি CH3 COOH। এই অ্যাসিডের কোন অ্যাসিডের সংকেত আমি বলবো না, আগের দিন আলোচনা হয়েছে অ্যাসিডিক অ্যাসিড বা ভিনিগারের সংকেত কিন্তু CH3 COOH। আচ্ছা, আনসারটা বলার চেষ্টা কর। অয়েল অফ ভিট্রিয়ল H2SO4 বা সালফিউরিক অ্যাসিড। আমি আগের ক্লাসেই বলেছিলাম যে তোর ভিট্রিয়ল ওয়ার্ডটা থাকা মানে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সালফেট ঘটিত যৌগটা হয়। তাহলে এখানে একমাত্র দেখতে পাচ্ছি সালফেট ঘটিত যৌগ রয়েছে, এই যে SO4 রয়েছে, এটাই সালফেট, তাহলে H2SO4। তাহলে সালফিউরিক অ্যাসিডকে কিন্তু বলা হয় অয়েল অফ ভিট্রিয়ল। আচ্ছা, আর আরেকটা বলা হয় সালফিউরিক অ্যাসিডকে, সেটা হচ্ছে রসায়নের রাজা। তাহলে রসায়নের রাজা যদি বলা হয় কোন অ্যাসিডকে, কি করব? সালফিউরিক অ্যাসিড। যদি বলা হয় অয়েল অফ ভিট্রিয়ল বলা হয় কোন অ্যাসিডকে, কি করব? সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, একটু বলে দিই অ্যাসিড কেমন টেস্ট হয়? টক টক, তাই তো? অম্ল ধরনের টেস্ট হয় অ্যাসিডের। আচ্ছা, অ্যাসিডকে দুটো ভাগে ভাগ করা যায়। যদি জীবদেহ থেকে যে সমস্ত অ্যাসিডগুলোকে পাবো সেগুলোকে বলবো অর্গানিক অ্যাসিড বা জৈবিক অ্যাসিড, জৈব অ্যাসিড। আর যেগুলো অজৈব উপাদান থেকে পাবো বা খনিজ থেকে পাবো সেগুলোকে বলবো মিনারেল অ্যাসিড। আচ্ছা, জৈব অ্যাসিড কোনগুলো? হয়তো মনে হচ্ছে যে জৈব অ্যাসিড আবার পাওয়া যায় নাকি। দেখ, বলে না যে পিঁপড়ের হুলে ফর্মিক অ্যাসিড থাকে, তাহলে অ্যাসিডটা কোথা থেকে পাচ্ছি? পিঁপড়ের দেহ থেকে। পিঁপড়ে তো একটা জীব, তাই ওই অ্যাসিডটাকে বলা হবে জৈব অ্যাসিড। আচ্ছা, ফর্মিক অ্যাসিডের সংকেত কি? H3OOH। HCOOH হচ্ছে ফর্মিক অ্যাসিডের সংকেত। এছাড়া আরো রয়েছে, ধর লেবুতে পাওয়া যায় সাইট্রিক অ্যাসিড, তারপর তেঁতুলে পাওয়া যায় টার্টারিক অ্যাসিড, অ্যাপেলে পাওয়া যায় কি ম্যালিক অ্যাসিড। এগুলো সব জীবদেহ থেকে পাওয়া যাচ্ছে, তাই এগুলো কিন্তু জৈব অ্যাসিডের ক্লাসিফিকেশনের মধ্যে যাবে, ঠিক আছে? আর অজৈব কোনগুলো বা মিনারেল অ্যাসিড কোনগুলো? এই যে সালফিউরিক অ্যাসিড, তারপর নাইট্রিক অ্যাসিড, তারপর হচ্ছে তোর আর কি আছে রে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। হ্যাঁ, এগুলো সব কিন্তু অজৈব অ্যাসিডের মধ্যে যাবে। হলো। আচ্ছা, এবার HNO3 সালফিউরিক অ্যাসিডকে কি নামে জানলাম? রসায়নের রাজা আর অয়েল অফ ভিট্রিয়ল। এবার নাইট্রিক অ্যাসিডকেও কিন্তু দুটো নামে ডাকা হয়। কি না, একটা হচ্ছে অ্যাকোয়া ফর্টিস আর একটা হচ্ছে শক্তিশালী জল। কি বললাম? অ্যাকোয়া ফর্টিস আর শক্তিশালী জল, এই দুটো নামই কিন্তু নাইট্রিক অ্যাসিডকে ডাকা হয়। আর আছে কি না HCl কেও কিন্তু দুটো নামে ডাকা হয়। একটা হচ্ছে কি মিউরিয়েটিক অ্যাসিড আর একটা হচ্ছে সামুদ্রিক অ্যাসিড। হলো। আর এখান থেকে প্রশ্ন আসতে পারে সামুদ্রিক অ্যাসিড কোন অজৈব অ্যাসিডকে বলা হয়? কি হবে? HCl। আচ্ছা, এখান থেকে বলতে পারে যে শক্তিশালী জল বা অ্যাকোয়া ফর্টিস কোন অজৈব অ্যাসিডকে বলা হয়? কি হবে? নাইট্রিক অ্যাসিড। হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন। টেনিদা চরিত্রের স্রষ্টাকে? আমরা দেখেছি যে বিভিন্ন চরিত্রের স্রষ্টা থেকে কিন্তু খুব এক্সামে প্রশ্ন আসে, সেখান থেকে রেখেছি টেনিদা যে চরিত্রটা, এই চরিত্রটা কে আবিষ্কার করেছে বা এর স্রষ্টাকে? অপশন বলছে নারায়ণ গঙ্গোপাধ্যায়, নাকি সুকুমার রায়, নাকি সুনীল গঙ্গোপাধ্যায়, নাকি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। পারবি? নারায়ণ গঙ্গোপাধ্যায়। আচ্ছা, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা ছাড়া কিন্তু আরো অনেকগুলো উল্লেখযোগ্য আবিষ্কার রয়েছে। কি না, প্যালা, হাবলু, ক্যাবলা। তাহলে নারায়ণ গঙ্গোপাধ্যায় কি রয়েছে? বল আমার সাথে। টেনিদা, প্রথমে টেনিদা, প্যালা, হাবলু, ক্যাবলা। আচ্ছা, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সাথে কিন্তু নারায়ণ দেবনাথকে অনেকে গুলিয়ে ফেলে। নারায়ণ গঙ্গোপাধ্যায় আলাদা একজন লোক, আর নারায়ণ দেবনাথ কিন্তু আর একজন, মানে অন্য একজন লোক। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের এগুলো জানলাম। নারায়ণ দেবনাথের কি রয়েছে? বাঁটুল, আমরা বাঁটুল দা গ্রেট দেখি না, বাঁটুল, নন্টে ফন্টে, তারপর আর কি হচ্ছে হাদা ভোদা, এগুলো কিন্তু সব নারায়ণ দেবনাথের উল্লেখযোগ্য সৃষ্টি। আচ্ছা, এবার দেখবো সুকুমার রায়। সুকুমার রায়ের কি আছে? হযবরল, পাগলা দাসু, আবোল তাবোল, হিজবিজ, তারপরে হচ্ছে তোর রামগরুড়ের ছানা, ন্যাড়া, এগুলো সব কিন্তু সুকুমার রায়ের উল্লেখযোগ্য সৃষ্টি। আচ্ছা, সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকা বাবু,
কাকাবাবু কার সৃষ্টি? সুনীল গঙ্গোপাধ্যায়। আচ্ছা, সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি? নীল লোহিত। নীল লোহিত। কিভাবে মাথায় রাখবো? সুনীল, সুটাকে কেটে দিচ্ছি, তাহলে নীলটা পড়ে থাকছে, তারপরে নীল যেহেতু আছে তার নিশ্চয় পরে লাল থাকবে, তাহলে লালকে লোহিত বলা হয়। তাহলে নীল লোহিত কার ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়। আচ্ছা, আর হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কি কি আছে? ব্যোমকেশ বক্সী, অজিত, সত্যবতী আর বরদা। হলো, এগুলো কিন্তু সব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য আবিষ্কার। নেক্সট প্রশ্ন দেখ, বলছে ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? অপশন বলছে কাবেরী, নাকি নর্মদা, নাকি ইন্দ্রাবতী, নাকি সোরাবতী? নর্মদা। আচ্ছা, মধ্যপ্রদেশের জব্বলপুরে কিন্তু নর্মদা নদীর তীরে রয়েছে ধোঁয়াধার জলপ্রপাত। এই জলপ্রপাতটাকে কিন্তু স্মোক ক্যাসকেডও বলা হয়ে থাকে। স্মোক কেন বলছে? ওই যে ধোঁয়াধার মানে কি, ধোঁয়া রিলেটেড বিষয়, তাহলে এই জন্য ধোঁয়াধার জলপ্রপাতকে কিন্তু স্মোক ক্যাসকেডও বলা হয়ে থাকে। আচ্ছা, কাবেরী নদীর তীরে একটি জলপ্রপাতের নাম বলতে পারবি? খুব গুরুত্বপূর্ণ, শিব সমুদ্রম জলপ্রপাত, যেটা কাবেরী নদীর তীরে রয়েছে। কোন স্টেটে রয়েছে? কর্ণাটকে। আচ্ছা, কর্ণাটকে আরেকটা জলপ্রপাত রয়েছে, সবচেয়ে উচ্চ জলপ্রপাত, কি নাম? উচ্চ 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 সবচেয়ে উঁচু, সর্বোচ্চ কুঞ্চিকল, যেটা কর্ণাটকের বোরাগি নদীর তীরে আছে। ঠিক আছে। আচ্ছা, আর বলছে ইন্দ্রাবতী। ইন্দ্রাবতী নদীর ওপর কোন জলপ্রপাত গড়ে উঠেছে? চিত্রকূট, যেটাকে বলা হয় ভারতের নায়াগ্রা। কোন রাজ্য? ছত্তিশগড়। তাহলে ছত্তিশগড় রাজ্যে ইন্দ্রাবতী নদীর ওপর কিন্তু চিত্রকূট জলপ্রপাত গড়ে উঠেছে, যেটাকে ভারতের নায়াগ্রা বলা হয়। আচ্ছা, সোরাবতী। সোরাবতী নদীর ওপর কোন জলপ্রপাত? যোগ জলপ্রপাত, সেটা কোন স্টেটে রয়েছে? কর্ণাটকে। তাহলে কর্ণাটকে দেখছিস কত জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। সম্ভবত জলবিদ্যুৎ উৎপাদনে প্রথম স্থানে কিন্তু কর্ণাটক রয়েছে। হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, বাণভট্ট কোন রাজার দরবারি কবি ছিল? অর্থাৎ বাণভট্ট কোন রাজার সভা কবি ছিল, বা দরবারে বা সেই রাজসভার কবি ছিল? অপশন বলছে চন্দ্রগুপ্ত, নাকি হর্ষবর্ধন, নাকি সমুদ্রগুপ্ত, নাকি অশোক? বল। হর্ষবর্ধন। তাহলে হর্ষবর্ধনের সভাকবি কে ছিল? বাণভট্ট। এবং বাণভট্ট দুটি গ্রন্থ রচনা করেছিল, কি কি? হর্ষচরিত আর একটা কাদম্বরী। আচ্ছা, 2019 আবগারির মেন্সের প্রশ্ন এসেছিল যে হর্ষচরিত কে রচনা করেছিল? অপশন দিয়েছিল বাণভট্টও দিয়েছিল, অপশন হর্ষবর্ধনও দিয়েছিল। ম্যাক্সিমাম ছেলে হর্ষবর্ধন আনসার করেছিল, কিন্তু হর্ষবর্ধন নয়, হর্ষবর্ধনের জীবনীটাকে নিয়ে লিখেছিল বাণভট্ট। তাহলে যদি বলে হর্ষচরিত কে রচনা করেছিল? বাণভট্ট। কার জীবনী রয়েছে ওর মধ্যে? হর্ষবর্ধনের। হলো। আচ্ছা আচ্ছা, হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিল? পুষ্যভূতি। ম্যাক্সিমাম ছেলে হর্ষবর্ধন মানে হর্ষাঙ্ক করে দেবে। হর্ষাঙ্ক বংশের রাজা কে ছিল? বিম্বিসার। কিন্তু এখানে হর্ষবর্ধন কিন্তু ওই নর্থ ইন্ডিয়া, উত্তর ভারতের থানেশ্বরের রাজা ছিল, এবং সে পুষ্যভূতি বংশের কিন্তু রাজা ছিল একজন। হ্যাঁ, আচ্ছা, হর্ষবর্ধন 606 সালে সম্ভবত তার দাদা যখন রাজ্যবর্ধন হঠাৎ করে মারা গেল, তখন কিন্তু মাত্র 16 বছর বয়সে সম্ভবত ওই থানেশ্বরের সিংহাসনে গিয়ে বসলো। তখন যুগ চলছিল, মানে সাল চলছিল 606। ওই যে 606 সালে হর্ষবর্ধন সিংহাসনে বসলো, সেখান থেকে একটা যুগের সূচনা ঘটলো, যেটাকে বলা হচ্ছে হর্ষাব্দ যুগ। কত সাল থেকে? 606। তাহলে প্রশ্ন আসতে পারে হর্ষাব্দের সূচনা হয়েছিল কত সালে? 606 খ্রিস্টাব্দে। হলো। আচ্ছা, এরপর আসি সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিল? হ্যাঁ। আচ্ছা দাঁড়া, 606 খ্রিস্টাব্দ না খ্রিস্টপূর্বাব্দ রে? হর্ষবর্ধন 606 খ্রিস্টপূর্বাব্দ হবে, পূর্বাব্দ না খ্রিস্টাব্দ? যিশু খ্রিস্টের জন্ম। আচ্ছা, তোমরা এটা কমেন্টে জানাবে, আমার এই মুহূর্তে কনফিউশন লাগছে যে 606 খ্রিস্টাব্দ না 606 খ্রিস্টপূর্বাব্দ। সম্ভবত খ্রিস্টাব্দই হওয়ার কথা, তবু তোমরা কমেন্টে জানাবে। আচ্ছা, সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত সভাকবির নাম কি? হরিসেন। সে কি লিখেছিল? এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি বলা হয়। হ্যাঁ, সমুদ্রগুপ্তকে ভারতের, হ্যাঁ হ্যাঁ, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। এই নেপোলিয়নটা কে উপাধি দিয়েছিল? ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ দিয়েছিল কিন্তু। হ্যাঁ, নেক্সট প্রশ্ন, খানোয়ার যুদ্ধে বাবরের প্রতিপক্ষ কে ছিল? খানোয়ার যুদ্ধে বাবরের প্রতিপক্ষ কে ছিল? অপশন বলছে
ইব্রাহিম লোদি, নাকি পৃথ্বীরাজ চৌহান, নাকি রানা প্রতাপ সংঘ, নাকি ওমর শেখ মির্জা? রানা প্রতাপ সিংহ। আচ্ছা, বাবর কিন্তু মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। বাবর এই মুঘল সাম্রাজ্যটাকে প্রতিষ্ঠা করবার জন্য পরকে পর 4টে যুদ্ধ করেছিল। প্রথম যুদ্ধ কি? প্রথম পানিপথের যুদ্ধ, যেটা কার সাথে হয়েছিল? লোদি বংশের রাজা শেখ ইব্রাহিম লোদির সাথে হয়েছিল বাবরের প্রথম পানিপথের 1526। পরের বছর 27 করলো খানুয়ার যুদ্ধ। খানুয়ার যুদ্ধ কার সাথে হলো না? বাবরের সাথে মেবারের রানা প্রতাপ সিংহ বা সংঘ। তাহলে খানুয়ার যুদ্ধ কার সাথে হয়েছিল? মেবারের রানা প্রতাপ সংঘের। এখানে আনসার তাহলে কিন্তু রানা প্রতাপ সংঘ হয়ে যাবে। আচ্ছা, তাহলে 26-এ পানিপথের যুদ্ধ করছে, 27-এ খানুয়ার করছে। 1528 সালে তোর চান্দেরের যুদ্ধ করছে। কার সাথে না? রাজপুত নেতা তোর মেদিনী রায়ের সঙ্গে কিন্তু যুদ্ধ করছে। আচ্ছা, তাহলে 25, 26, 27, 28 এবার 29-এ করছে গোগরার যুদ্ধ বা ঘরঘরা যুদ্ধ। কার সাথে করছে না? সুলতান তোর মাহমুদ লোদির যে আফগান বাহিনী, মাহমুদ লোদির আফগান বাহিনীর সাথে কিন্তু বাবর যুদ্ধ করছে, যেটা 1529-এ। আচ্ছা, যুদ্ধটার নাম কি? গোগরার যুদ্ধ বা ঘরঘরা যুদ্ধ। এই 4টে যুদ্ধই কিন্তু বাবর জয়লাভ করেছিল এবং তারপর থেকে কিন্তু মানে মুঘল যুগের সূত্রপাত শুরু হলো। ঠিক আছে? আচ্ছা, আর পৃথ্বীরাজ চৌহান কি হয়েছিল? দ্বিতীয় প্রথম তরাইন এবং দ্বিতীয় তরাইনের যুদ্ধ। প্রথম তরাইনের যুদ্ধ 1191 কার সাথে হলো? মোহাম্মদ ঘোরির সাথে। মোহাম্মদ ঘোরির সাথে হয়েছিল প্রথম তরাইনের যুদ্ধ, যেখানে কিন্তু পৃথ্বীরাজ চৌহান জিতে গেছিল। আচ্ছা, পৃথ্বীরাজ চৌহান কোথাকার রাজা ছিল না? দিল্লি এবং আজমিরের চৌহান বংশ ছিল। এই চৌহান বংশের রাজা ছিল কিন্তু পৃথ্বীরাজ চৌহান। সেই সময় মোহাম্মদ ঘোরি যখন এসে অ্যাটাক করছে, সেই প্রথম যুদ্ধে কিন্তু পৃথ্বীরাজ চৌহান জিতে গেছিল 1191। তার পরের বছর অর্থাৎ 1192 সালে যখন আবার পৃথ্বীরাজ চৌহানের সাথে মোহাম্মদ ঘোরির যুদ্ধ হচ্ছে, তখন কিন্তু পৃথ্বীরাজ চৌহান হেরে যাচ্ছে এবং মোহাম্মদ ঘোরি কিন্তু জয়লাভ করছে। এবং সেই জয়লাভ করার পর আবার মোহাম্মদ ঘোরি চলে যাচ্ছে আফগানিস্তানে বা গজনিতে চলে যাচ্ছে এবং সেই জায়গাতে কাকে বস করে দিয়ে যাচ্ছে? কুতুবউদ্দিন আইবককে বস করে দিয়ে যাচ্ছে এবং কুতুবউদ্দিন আইবক তারপর দিল্লি সুলতানি যুগ স্টার্ট করছে। হলো? আচ্ছা, এবার নেক্সট প্রশ্ন, এ প্যাসেজ টু ইন্ডিয়া। প্রশ্ন ভালো করে পড়তে হবে। এ প্যাসেজ টু ইন্ডিয়া শীর্ষক বইটির কে লিখেছেন? এ প্যাসেজ টু ইন্ডিয়া এর শীর্ষক বইটি কে লিখেছেন? অপশন বলছে শোভা দে, নাকি E.M. ফস্টার, নাকি খুশবন্ত সিং, নাকি বিক্রম সেন? বল। E.M. ফস্টার। E.M. ফস্টার। মাথায় রাখতে হবে, এ প্যাসেজ টু ইন্ডিয়া বলেছে, তাই E.M. ফস্টার। যখন এ প্যাসেজ টু ইংল্যান্ড বলে দেবে, ইন্ডিয়ার জায়গায় জাস্ট ইংল্যান্ড বলে দিলি, তখন কিন্তু আনসার হয়ে যাবে নীরজ সিং চৌধুরী। তাহলে এ প্যাসেজ টু ইন্ডিয়া গ্রন্থের লেখক কে? E.M. ফস্টার। আর এই প্যাসেজ টু ইংল্যান্ড গ্রন্থের রচয়িতা কে? নীরজ সিং চৌধুরী। হলো? আচ্ছা, অপশনগুলো বলা হয়নি আমার না? বলেছি। আচ্ছা, খুশবন্ত সিং এর লেখা কয়েকটি গ্রন্থের নাম: ইনটু পাকিস্তান, দ্য সানসেট ক্লাব, আচ্ছা, তারপর ট্রুথ, লাভ এন্ড লিটল মালেস। এগুলো হচ্ছে কিন্তু খুশবন্ত সিং এর কিন্তু লেখা গ্রন্থ। আচ্ছা, বিক্রম সেটের আমরা প্রিভিয়াস একটা প্র্যাকটিস সেটে আলোচনা করেছি। কি কি আছে? এ সুইটেবল বয়, এ সুইটেবল গার্ল। তাহলে ছেলে আছে, মেয়ে আছে, মানে কি টু লিভস। তাহলে এখান থেকে 3টে পেয়ে গেলাম। দ্য গোল্ডেন গেট, তারপর হচ্ছে অ্যারিয়ন এন্ড দ্য ডলফিন। এগুলো কিন্তু সব বিক্রম সেটের লেখা গ্রন্থ। আচ্ছা, নেক্সট প্রশ্ন, কোন ব্যাংকের পূর্ব নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক? কোন ব্যাংকের পূর্ব নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক? এটা WBP সম্ভবত কেপি প্রিলিমসে এই প্রশ্নটা এসেছিল। আচ্ছা, হয়তো এরকম প্রশ্ন আসেনি, কিন্তু প্রশ্নটা এই রিলেটেড ছিল। অপশন বলছে অ্যাক্সিস ব্যাংক, নাকি HDFC ব্যাংক, নাকি SBI ব্যাংক, নাকি ICIC ব্যাংক? SBI ব্যাংক, তাই তো? আচ্ছা, ইতিহাসটা একটু জেনে নিই শর্টে আমরা। তাহলে ব্রিটিশ সেই সময় 1806 সালে ব্রিটিশ যখন রাজত্ব করছে ভারতে, তখন ব্রিটিশরা আর্থিক বা টাকা পয়সা লেনদেনের জন্য ওরা একটা ব্যাংকের অনুভব করলো যে একটা ব্যাংক গঠন করতে হবে। 1806 সালে কলকাতাতে ক্যালকাটা ব্যাংক তৈরি করলো। তাহলে সর্বপ্রথম কি ব্যাংকটা করছে? ক্যালকাটা ব্যাংক কিন্তু তৈরি করলো। সেটাকে 3 বছর পর অর্থাৎ 1809 সালে তার নাম পরিবর্তন করে ব্যাংক অফ বেঙ্গল করে দিচ্ছে। তাহলে সর্বপ্রথম 1806 সালে
কি করছে? ক্যালকাটা ব্যাংক করছে, এবং সেটা তার 3 বছর অর্থাৎ 1809 সালে সেটাকে করে দিচ্ছে কি ব্যাংক অফ বেঙ্গল। আচ্ছা, আবার 1840 সালে বোম্বাইয়ে করছে ব্যাংক অফ বোম্বাই, আর 1800 তার আবার 3 বছর পর 1843 সালে করছে ব্যাংক অফ মাদ্রাস। তাহলে একবার প্রথম থেকে বলে দিচ্ছি, 1806 সালে করলো কলকাতায় ব্যাংক, 3 বছর পর সেটাকে করে দিচ্ছে ব্যাংক অফ বেঙ্গল করে দিল। আবার 1840 সালে মানে ওইটাই নাম পরিবর্তন করেছে, আর নতুন করে কিন্তু নয়, নাম পরিবর্তন করে দিল 1806টা থেকে 1809 তে যেটা বললো সেটা নাম পরিবর্তন। আচ্ছা, 1840 সালে কি করছে? তো ব্যাংক অফ বোম্বে, বোম্বাই একটা ব্যাংক করছে, আর তার 3 বছর পর 1843 সালে মাদ্রাজ একটা ব্যাংক করছে। 1921 সালে ওই 3টে ব্যাংকে একসাথে করে দিল ব্রিটিশ সরকার, দিয়ে তার নাম দিয়ে দিল ইম্পেরিয়াল ব্যাংক। হলো? তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ইম্পেরিয়াল ব্যাংক কোন কোন ব্যাংকগুলোকে নিয়ে গঠিত হয়েছিল? কি কি হবে? ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ মাদ্রাজ, ব্যাংক অফ বোম্বাই। হলো? তাহলে 1921 সালে কিন্তু ইম্পেরিয়াল ব্যাংকটা তৈরি করলো। তারপর 1955 সালে এই ইম্পেরিয়াল ব্যাংকটাই কিন্তু জাতীয়করণ হয়ে গেল, এবং জাতীয়করণ হওয়ার পর থেকে তার নামটাও চেঞ্জ হয়ে গেল, ইম্পেরিয়াল ব্যাংক থেকে শিফট হয়ে গেল এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। হলো? তাহলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ারই তাহলে পূর্ব নাম কি? ইম্পেরিয়াল ব্যাংক। আচ্ছা, নেক্সট প্রশ্ন, জলে বুদবুদ মানে জলে যদি বায়ুর বুদবুদটা দেখি তাহলে সেটাকে আমরা চকচকে দেখতে পাই, এটা কেন হয়? অপশন বলছে প্রতিসরণ, নাকি প্রতিফলন, নাকি বিকিরণ, নাকি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অভ্যন্তরীণ মাথায় রাখবি, যত সব চকচকে কেসগুলো হবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। যেমন পদ্ম পাতার ওপর যদি তুই জলের ফোঁটাকে রাখিস, একটা যদি লাইট পড়ে দেখবি চকচক চকচক করে, তাই তো? এগুলো কিন্তু সব মানে চকচকে রিলেটেড বিষয় যখনই পাবি তখন কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন করে দিবি। আচ্ছা, তোর প্রতিসরণ কি? প্রতিসরণ বিষয়গুলো এক লাইন বলে দিচ্ছি। দেখ, সূর্যের আলোর রশ্মিটা আসছে, যদি এখানে যদি বাধা পেয়ে আবার এইদিকেই চলে যায়, পুরোটাই আবার বিকিরিত হয়ে চলে যায়, সেটা বলে প্রতিফলন। আর যদি আসছে, যদি কিছুটা আবার এইদিকে ঢুকে যেতে পারে, সেটা বলে প্রতিসরণ। হলো? রিফ্লেকশন এন্ড হচ্ছে তো এটা রিফ্র্যাকশন বা প্রতিসরণ। আর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কি? আমরা ফিজিক্স নিয়ে যখন আলোচনা করবো তখন বিষয়টা আরো ক্লিয়ার হবে, তবু আমি এক লাইন বলে দিচ্ছি। দেখ, আমরা জানি যে যখন লাইট বা আলো একটা মানে তোর ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে তখন অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে দূরে সরতে সরতে যখন অভিলম্বের সাথে ওই প্রতিষ্ঠিত রশ্মিটা 90 ডিগ্রি কোণ করবে, এবং তার জন্য নিশ্চয় আপতন কোণটাকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল হতে হবে, সেই নির্দিষ্ট অ্যাঙ্গেলটাকে বলা হবে সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তোরা নিশ্চয় শুনেছিস সংকট কোণ। তাহলে সংকট কোণটা কি না? আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম দিকে যাচ্ছে তখন অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে অভিলম্ব থেকে দূরে সরতে সরতে যখন ওই অভিলম্ব আর প্রতিষ্ঠিত রশ্মিটার মধ্যে বা প্রতিষ্ঠিত রশ্মির মধ্যে যখন 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, তাহলে নিশ্চয়ই আপাতন কোণটাকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে যেতে হবে, সেই নির্দিষ্ট অ্যাঙ্গেলটাকে বলা হবে সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। যেমন হীরের ক্ষেত্রে এরকম হয়, অর্থাৎ হীরের ক্ষেত্রে এরকম হবে, যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাব তখন যদি হীরে ওই অভিলম্বের সাথে যদি তোর 24.4 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তখন কিন্তু ওই প্রতিষ্ঠিত রশ্মিটা কিন্তু অভিলম্বের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। হলো? আর বেশি ডিটেলসে বলছি নিলে আর মানে কঠিন লাগছে না? ঠিক আছে। আচ্ছা, এভাবে তাহলে তো অভিলম্ব থেকে বাঁকতে 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 এক সময় এমন হয়ে যাবে যে লাইটটা ঘন মাধ্যম থেকেই যাচ্ছে, আবার রিফ্লেক্ট হয়েছে ঘন মাধ্যমেতেই আবার ফিরে আসছে, অর্থাৎ লঘু মাধ্যমে যেতে পারছে না। এই বিষয়টাকে বলা হয় পূর্ণ প্রতিফলন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। হলো? তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কি? যখন আলোক রশ্মিটা ঘন মাধ্যম থেকে ঘন মাধ্যমে আবার ট্রান্সফার হয়ে চলে আসবে তখন সেটা বলা হবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ কি? যখন আলোক রশ্মিটা ঘন মাধ্যম থেকে লঘুর দিকে যাচ্ছে, যেতে যেতে কি না ওই প্রতিষ্ঠিত রশ্মির বা যাওয়া রশ্মিটা অভিলম্বর সঙ্গে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, সেটাকে বলা হবে সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। হলো? আচ্ছা, মরীচিকা তো চকচক বিষয় মানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আচ্ছা, নেক্সট প্রশ্ন, রাজ্যপাল হতে কত বছর বয়স হওয়া জরুরি, বা রাজ্যপাল হতে গেলে কত বছর বয়স হতে হবে? তুই যদি রাজ্যপাল হতে চাস তোর বয়স কত লাগবে? কোথা বাংলায় প্রশ্ন এটা। আচ্ছা, অপশন বলছে 25, 30, 35 নাকি 40? 35। আচ্ছা, 35 হতে গেলে 35 বছর হলে তুই কোন কোন পদের জন্য তুই অ্যাপ্লিকেশন করতে পারবি? রাষ্ট্রপতি, রাজ্যপাল, উপরাষ্ট্রপতি। তাহলে 35 বছর হয়ে গেলেই আমি রাজ্যপাল হিসেবে আমি দাঁড়াতে পারি, উপরাষ্ট্রপতি হিসেবে দাঁড়াতে পারি, আর রাষ্ট্রপতি হিসেবে দাঁড়াতে পারি। আচ্ছা, 25 আর 30 বছর
মাথায় রাখবি উচ্চ কক্ষগুলো সদস্য হতে হবে। তাহলে কেন্দ্র উচ্চ কক্ষ কোনটা? রাজ্যসভা। রাজ্যসভা। রাজ্যসভায় তুই সদস্য হতে চাস তোকে 30 বছর তো ন্যূনতম বয়স হতে হবে। আর কেন্দ্র রাজ্যের দিক থেকে কেস বললে কি বিধান পরিষদ। 25 হলে বিধান কেন্দ্রের যেমন উচ্চ কক্ষ কি রাজ্যসভার, নিম্ন কক্ষ লোকসভা, ঠিক রাজ্যেরও কি উচ্চ কক্ষ কি বিধান পরিষদ, আর এটা হচ্ছে বিধানসভা। তাহলে বিধান পরিষদ বলুক বা রাজ্যসভা, উচ্চ কক্ষ কেসগুলো আসলে তখন হয়ে যাবে 25 বছর। আর যদি বলা হয় লোকসভা বলুক বা বিধানসভা বলুক তখন কিন্তু তার বয়স 25 বছর লাগবে। বুঝতে পারলি? আর বলে দেবো। আচ্ছা, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপাল ক্লিয়ার হয়ে যেত। আচ্ছা, দুটো কক্ষ, কেন্দ্রেরও দুটো কক্ষ আছে, রাজ্যেরও দুটো কক্ষ আছে। কেন্দ্রের উচ্চ কক্ষের নাম কি? রাজ্যসভা। আর রাজ্যের উচ্চ কক্ষের নাম কি? বিধান পরিষদ, যেটা আমাদের স্টেটে নাই, ওয়েস্ট বেঙ্গলে নাই, তাই তো? তাহলে এই যে উচ্চ কক্ষগুলো সদস্য হতে গেলে কিন্তু তোর 35 বছর লাগবে। কোথা দিতে আছে উচ্চ, মানে তোর বয়সটা উচ্চ হতে হবে। 35 না 30? 30 ওইদিকে তো 35 হয়ে গেছে। তাহলে 30 হতে গেলে তো 30 বছর হলে তুই কোন কোন পদের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবি? না রাজ্যসভা আর বিধান পরিষদ। আচ্ছা, আর যদি তোর 25 বছর হয় তখন তুই নিম্ন কক্ষগুলো, অর্থাৎ কেন্দ্রের নিম্ন কক্ষ লোকসভা আর রাজ্যের নিম্ন কক্ষ বিধানসভা, এগুলো ক্ষেত্রে কিন্তু তুই অ্যাপ্লিকেশন করতে পারবি। বুঝতে পারলি? আর পঞ্চায়েতের সদস্য 21 হলেই হবে। হ্যাঁ। আচ্ছা, আজকের শেষ প্রশ্ন, এটা হোমওয়ার্ক থাকবে। মারিয়ানা খাত কোন মহাসাগরে অবস্থিত? মারিয়ানা খাত কোন মহাসাগরে অবস্থিত? অপশন বলছে প্রশান্ত মহাসাগর, নাকি ভারত মহাসাগর, নাকি আটলান্টিক মহাসাগর, নাকি সুমেরু মহাসাগর। যদি তোমাদের এ বি সি ডির মধ্যে কোনো একটা উত্তর হচ্ছে, সেই উত্তরটা তো লিখবেই, তার পাশাপাশি আরো যে 4টে মহাসাগর, 3টে মহাসাগর থাকছে, তা সেই মহাসাগরে কোন কোন খাতগুলো দেখা যায় সেই খাতগুলো কিন্তু তোমরা কমেন্টে লিখবে। আচ্ছা, আমাদের আজকের এই আলোচনা কেমন লাগলো বা প্রশ্নগুলো কেমন ছিল তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আমাদের ক্লাসটা প্রচুর করে শেয়ার করো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।